পরিবারের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। মহাসড়কের কয়েকটি পয়েন্টে গাড়ির জটলা। বাসে এবারও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এখান থেকে গেলে ৩০০ টাকা, কিন্তু আমাদের কাছ থেকে ৬০০ টাকা নিছে। ৩০০ টাকা ভাড়া, ২০০ টাকা বেশি নিছে। গাড়িতে উঠতে পারে কিনা সঠিকভাবে এটাই তো চিন্তার বিষয়। ঈদ যাত্রায় টাঙ্গাইলে মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক উল্টে ১৫ জনের মৃত্যু। কম খরচে বাড়ি ফিরছিলেন শ্রমজীবী এসব মানুষ। ৪ জেলায় প্রাণ গেছে আরও ৫ জনের। হামো উপসর্গে প্রাণ গেল আরও ১৭ জনের। টাকা খাওয়ার জন্য আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার ইউনিসেফের থেকে টিকা কেনেনি, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। তাদেরকে ৭ বার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও আওয়ামী লীগ এবং কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো ভ্যাকসিন নেয় নাই, প্রাইভেট কেনার জন্য, পয়সা খাওয়ার জন্য। সারা দেশে কোরবানির পশুর হাটে জমজমাট, বেচাকেনা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। দাম একটু তুলনামূলক সহনীয়। ৩টে আনছিলাম, 2টে বিক্রি করছি, আর একটা আছে। মানে এখন তো রিজনেবল আছে, মানে বেশিও না কমও না। চুয়াডাঙ্গার বিএডিসির বিতরণকৃত বীজে ক্ষতিগ্রস্ত হাজারো কৃষক। প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে একই প্যাকেটে 2 ধরনের বীজের মিশ্রণ। শাস্তির আওতায় 6 কর্মকর্তা। ড্রাইভার কিন্তু স্পেসিফিক গাড়ি পড়ে, কারণ আমি কেন বা আমার লোকজন কেন এটা সঠিকভাবে যাচাই করে এটা নিল না। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। তার সাহিত্য সৃষ্টিকর্মে ত্রিশালের ছাপ। কৈশোরের অভিজ্ঞতার যোগসূত্র পান বিশ্লেষকরা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে পরিমরি ঢাকা ছাড়ছে মানুষ। কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। ট্রেনের শিডিউল বিপর্যয়ের পাশাপাশি অত্যাধিক ভিড়ে অনেকে টিকিট কেটে উঠতে পারেননি ট্রেনে। আর বাসের যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া, ভুয়া টিকিট সরবরাহ, টিকিট দিয়েও নির্ধারিত সময়ে বাস না আসার অভিযোগ উঠেছে সায়দাবাদ এলাকার একাধিক বাস কাউন্টারের বিরুদ্ধে। এ নিয়ে একাধিক কাউন্টারকে জরিমানাও করেছেন ম্যাজিস্ট্রেট। কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। বেশ কিছু ট্রেনে ঘণ্টাব্যাপী যাত্রা বিলম্ব হওয়ায় অস্বস্তিও ছিল যাত্রীদের মাঝে। টিকিট কেটেও ভিড় ঠেলে ট্রেনে ওঠার লড়াইয়ে ব্যর্থ হয়েছেন অনেকেই। আবার দৌড়ঝাঁপ করে উঠতে পারলেও ভিতরে তিল ফেলার ঠাঁই নেই। ছাদে উঠতে গিয়ে আহত হয়েছেন কেউ কেউ। একদম খুব স্মুথলি টিকিট কাটতে পারছে তা কিন্তু না, কিন্তু আপনি এখনো যদি ব্ল্যাকারদের সাথে যোগাযোগ করেন তখনও আপনি আপনার যতগুলো টিকিট প্রয়োজন আপনি ততগুলোই পাবেন। যদি টিকিট পাওয়ার পরও যদি আমরা এরকম এই যে উঠতে পারতেছি না, এগুলো ফেস করে আমরা ঈদের আনন্দটুকু উপভোগ করি, আর কিছু তো করার নেই। ঝামেলা থাকলেও তো কিছু করার নাই। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, যাত্রাপথে ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সোমবার কমলাপুর থেকে সর্বমোট ৬৭টি ঈদযাত্রার ট্রেন ছেড়ে যাবে। কোনো যাত্রী কিন্তু ছাদে ভ্রমণ করার কোনো দিচ্ছি না, আমরা স্পেস দিচ্ছি না। কোনো বিনা টিকিটের যাত্রীও কিন্তু কমলাপুর স্টেশনে ঢুকতে পারছেন না। আপনারা নিজেরাও দেখছেন সকাল থেকে আমরা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। ভোগান্তি ছিল বাস যাত্রীদেরও। সায়দাবাদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন অনেকে। কাউন্টার কর্তৃপক্ষের সঙ্গে শুরু হয় যাত্রী ম্যাজিস্ট্রেটদের বাকবিতণ্ডয়। বাস সংশ্লিষ্টদের দাবি, একাধিক গাড়ি বিকল হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তবে যাত্রীরা সে অজুহাত মানতে নারাজ। যে গাড়িটা আমাদের আছে এটা আছে ভাঙ্গা, আর যেটা 11টার গাড়ি এটা অলরেডি মানে চাকা বাস্ট হয়ে গেছে। ওদের কোনো কাউন্টার গাড়ি নাই, ওরা অনলাইনে টিকিট কাটা এটারে কি করে, ওরা গাড়ি ঠিক করে। এখন যদি সিটের টাকা ফেরত দেয় তাহলে আমাদের লাভটা কি, আমরা কিভাবে যাব? আপনারা 2000 টাকা আমি জরিমানা করলাম। সায়দাবাদ বাস টার্মিনালের একাধিক কাউন্টারের বিরুদ্ধে উঠেছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। সেই সাথে যাত্রীদের ভুয়া টিকিট দেওয়ার অনিয়মও ধরা পড়ে ম্যাজিস্ট্রেটের অভিযানে। জরিমানা করা হয় সেন্ট মার্টিন, সার্বিক পরিবহন সহ একাধিক পরিবহনকে। আমাদের কাছ থেকে ৬০০ টাকা নিছে, ওনাদের কাছ থেকে 500 টাকা নিছে। পরে বলে এখানে আসলে অ্যাকচুয়ালি ভাড়া হচ্ছে 300 টাকা করে, 200 টাকা করে বেশি নিছে। আমি একটা স্টুডেন্ট, এখন আমার পক্ষে তো 200 টাকা বেয়ার করা সম্ভব না। কিছু কিছু যাত্রী অভিযোগ করছে যে তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করা হচ্ছে। কিছু সত্যতাও কিছু পাওয়া গেছে, আবার কিছু ভুল বোঝাবুঝিও আছে।
পরে টার্মিনাল পরিদর্শনে গিয়ে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএনসিসি প্রশাসক। কোথাও যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এত ঝক্কি ঝামেলা সত্ত্বেও ঈদে বাড়ি ফিরছেন, এই খুশি ছিল সবার চোখে মুখে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দিকে মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। পরিবারের সাথে ঈদ করতে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কারে বাড়ি ফিরছে মানুষ। বাসে সিট না পেয়ে এবং খরচের কথা চিন্তা করে অনেকে ট্রাক, পিকআপে বাড়ির পথ ধরেছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর, বাইপাইল ও চন্দ্র পয়েন্টে 10 কিলোমিটার যানজট রয়েছে। তবে বরাবরের মতো এবারও বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস সহ কয়েকটি পয়েন্টে গাড়ির দীর্ঘতি রয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও বড় ধরনের কোনো যানজটে পড়তে হচ্ছে না যাত্রীদের। এদিকে পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখতে মহাসড়কগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাড়া তো হলো 400 থেকে 500 টাকা। এখানে আপনার ভাড়া নিতে এরা ঈদের যাত্রায় ভাড়া নেয় আপনার 1000, 1100, 1200 এরকম করে ভাড়া নেয়। পরিবার আছে বাড়িতে এবং পরিবারের সাথে একসাথে ঈদ করার লাগে এবং সবার সাথে আনন্দ করতে, সবাই ভাগাভাগি করতে পারি আনন্দ করে। এই জন্য কষ্ট করি, বউ পোলাপান নিয়ে দেশের বাড়িতে ঈদ করবো, এর একটা আনন্দ আছে না, এর জন্য আমরা যত দূর ঝামেলা পারি দেশে যাইতেছি। সড়কপথে ঈদযাত্রার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। নিপু, ঈদযাত্রায় মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন এখন? সার্বিক পরিস্থিতি জানাবেন। আসলে দুপুরের পর থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা পয়েন্টটি রয়েছে সেই পয়েন্টে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে আসলে চন্দ্রাতে যারা ঢাকা হয়ে অর্থাৎ গাবতলী হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে যারা এই উত্তরবঙ্গে যাবেন কিংবা গাজীপুর হয়ে যারা এই পথটি ব্যবহার করবেন, দুপথে কিন্তু এখন যানবাহনের দীর্ঘ সারি রয়েছেন। আমরা সব মিলিয়ে বলতেই পারি কয়েকটি পয়েন্ট মিলিয়ে প্রায় 10 কিলোমিটারেরও বেশি ধরে কিন্তু যানজট রয়েছে, এমনকি কিন্তু আমরা দেখছি। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বলছেন তারা চেষ্টা করে যাচ্ছেন বিশৃঙ্খলা এড়ানোর জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়টি কিন্তু তারা বলছেন, চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখন অনেককে আমরা দেখতে পাচ্ছি যারা পায়ে হেঁটে কাঙ্ক্ষিত যানবাহন খুঁজছেন। এই যে দেখতে পাচ্ছেন যে মানুষ, সেগুলো কিন্তু তারা কাঙ্ক্ষিত পরিবহন না পেয়ে তারা কিন্তু একটু সামনের দিকে আগাচ্ছেন। তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণ যানবাহন এখনো পর্যন্ত না পেয়ে কিন্তু তারা একটু সস্তায় যাওয়ার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। তাদের অভিযোগ হচ্ছে পরিবহন শ্রমিকরা তারা অন্যান্য বারের মতো এবারও কিন্তু তারা বেশি ভাড়া হাঁকাচ্ছেন। তারা বলছেন যে ঈদ উপলক্ষে তারা বকশিসের নামে বেশ বড় অঙ্কের টাকা তারা পাচ্ছেন। ভাড়া যদি 400 হয় তারা কিন্তু এখন ভাড়া চাচ্ছেন 800, অর্থাৎ ডাবল ভাড়া চাচ্ছেন। এই অভিযোগ কিন্তু যাত্রীদের রয়েছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত স্বস্তির খবর নেই চন্দ্রাতে। অনেক ধন্যবাদ নিপু আপনাকে। তারা ট্রাকে যুক্ত করে তারা যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ দড়ি দিয়ে বেঁধে একটি ট্রাকে প্রায় 15-20 জন থেকে শুরু করে 50 জন কোনো ট্রাক যেগুলো রয়েছে গরুবাহী যে ট্রাক, সেখানে আমরা দেখেছি 150-200 লোক আসলে দড়ি বেঁধে তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তাদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছিল যে গাজীপুর থেকে ময়মনসিংহ যাবে, অর্থাৎ হালুয়াঘাট ময়মনসিংহ যাওয়া যাবে 150 থেকে 200 টাকা, সেখানে পরিবহন ভাড়া যাচ্ছে 150 থেকে 200 টাকা, সেখানে পরিবহন ভাড়া যাচ্ছে 800 টাকা। সেই ক্ষেত্রে তারা 100 থেকে 150 টাকার মাধ্যমে তারা এইভাবেই ট্রাক যুগে মৃত্যু ঝুঁকি নিয়ে তার গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। পলাশ, ধন্যবাদ আপনাকে। সাত সকালে সড়কে আবারও মৃত্যুর মিছিল। টাঙ্গাইলের কালীহাতি উপজেলায় সরাতুইল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে প্রাণ গেছে 15 জনের, আহত হয়েছে 9 জন। নিহতরা সবাই শ্রমজীবী মানুষ। ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে করে রওনা হন তারা। নিহতদের 11 জনের বাড়িই নওগাঁয়। মর্মান্তিক এই ঘটনায় থামছেই না স্বজনদের হাজারি। পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছিলেন ভাগ্যহত এসব শ্রমজীবী মানুষ। সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই পাড়ি জমালেন না ফেরার দেশে।
আহতরা জানান চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাকটি যাচ্ছিল উত্তরবঙ্গে। ঈদে বাড়ি ফিরতে বিভিন্ন স্থান থেকে 25 জনেরও বেশি নিম্ন আয়ের মানুষ ট্রাকটিতে চড়েছিলেন। ভোর 4টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাইতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। মহাসড়কের পাশে উল্টে পড়ে ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান 15 জন। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে দেখছি মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি বলে মাটি খোঁড়া শুরু করে দিচ্ছে, কাঁচা মাটি, কোনো মতন নিঃশ্বাস নিতে যান পারি। ঈদে বাড়ি যাচ্ছে মানুষ, রডের ট্রাকে বসে 25-26 জন যাত্রী ছিল। ট্রাকটা সরাতল নামক স্থানে উল্টে গেছে। আইসা দেখি যে এরকম মানুষজন রডের নিচে পড়ে রয়েছে, সাইডে 4-5 জন আছে। আমরা টানাটানি করছি, বাড়ির থেকে কোদাল নিয়ে আসছি, শাবল নিয়ে আসছি, উদ্ধার করার চেষ্টা করছি, পারি নাই। পরে থানায় খবর দিছি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত 9 জনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। মরদেহগুলো নেওয়া হয় মর্গে। রডের উপরে ট্রিপল দিয়ে ঢাকা ছিল এবং তার উপরে কিছু যাত্রী ছিল, যাত্রীগুলো উত্তরগামী যাত্রী ছিল। তো আমরা প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। নিহতদের সবাই রাজশাহী বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে 11 জনের বাড়ি নওগাঁয়। নিহতদের বাড়িতে শোকের মাতম, এলাকা জুড়েই শোকের ছায়া। হরেক মালে ব্যবসা করে বা দুই বাপ বেটা, কোনো কিছু নাই, গরিব মানুষ। ব্যবসা করে দুনিয়া দুঃখে করে বাড়ি কোনা না করেছে, তাতে বেটা হারা গেল। এটা চাচা বাচ্চা মারা গেছে, আর আব্দুল সিদ্দির বেটা আব্দুল বারিক বাদশা। গরিব মানুষ, অসহায় মানুষ, জমা জমি নাই তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। এছাড়াও 4 জেলায় সড়ক দুর্ঘটনায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বগুড়াতে প্রাণ গেছে বাবা মেয়ের। সকাল 8টার দিকে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, রংপুরে কর্মরত আনিসুর রহমান তার স্ত্রী আয়েশা বেগম এবং 2 বছর বয়সী মেয়েকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে পাবনায় যাচ্ছিলেন। বনানী এলাকায় পৌঁছালে একটি গাড়ির ধাক্কায় তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন আনিসুরের স্ত্রী আয়েশা। এদিকে গোপালগঞ্জ সদরে বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন 1 জন, আহত হয়েছেন 5 জন। এছাড়া টাঙ্গাইল ও ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের মূলজান এলাকায় বাস ও গ্যাসবাহী লরির মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় বাসটিতে আগুন ধরে যায়। দ্রুত বাসটিতে থাকা যাত্রীরা নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা আরিচা মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। দেশে হামু উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না, ক্রমেই ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 17 জনের। এর মধ্যে ঢাকাতেই মারা গেছেন 7 জন। এছাড়া সিলেট বিভাগে 3, রাজশাহী বিভাগে 2, চট্টগ্রাম বিভাগে 2, বরিশাল বিভাগে 2 ও ময়মনসিংহে মৃত্যু হয়েছে 1 জনের। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 545 জনে। 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1224 জন। এর মধ্যে সিলেটে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 58 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 270 জন। ময়মনসিংহ মেডিকেলে 14 জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন 77 জন রোগী। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালেও ভিড় রয়েছে রোগীদের। এই পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। তারপরে প্রায় 16 দিন থাকছি, মানে কমছে না। পরে শ্বাসকষ্ট বাড়ি গেছে, ছেলের দিলাইছে উসমানিতে ফার করছে। আমার 2টা বাচ্চা সাথে অসুস্থ নিয়ে আসছিলাম, তারপরে হালকা কম ছিল, আজকে আবার একটু জ্বর বাড়ছে। জন্মেছিল একই দিনে একই সাথে যমজ ভাই বোন হয়ে। কতই আর বয়স তাদের, মাত্র 6 মাস। অথচ হামের উপসর্গ নিয়ে বোনকে রেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ছোট্ট আদিল। আর আইসিইউ বেডে মৃত্যুর সাথে লড়ছে বোন নুসাইফা। 1 সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। আদরে নুসাইফাকে বাঁচাতে কখনো ছুটছেন চিকিৎসকের কাছে, কখনো গিয়ে দাঁড়াচ্ছেন আইসিইউর বারান্দায়। এমন হৃদয় বিদারক ঘটনার দেখা মিলেছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ মেডিকেলে। 6 মাস আগে বাবা মায়ের ঘর আলো করে একসাথেই জন্ম নেয় আদিল ও নুসাইফা। তবে হামের উপসর্গ নিয়ে এখন চির অন্ধকার ঘরে আদিল আর আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে নুসাইফা।
সুনামগঞ্জ সদরের বাসিন্দা বাবা আতাউর রহমান পেশায় রাজমিস্ত্রি। ধার দেনা করে মিটিয়েছেন ছেলের আইসিইউর খরচ, তবুও বাঁচানো যায়নি আদিলকে। গত 15 মে মারা যায় সে। সুনামগঞ্জ সদর আমরা আসলাম মেডিকেলে, সর্দি কাশি আছে যে 2 জনেরই। তারপরে প্রায় 16 দিন থাকছি, ওখানে কমছে না। পরে শ্বাসকষ্ট বাড়ি গেছে ছেলের দিলাইছে উসমানিতে এফআর করছে। এফআর করার পরে আমরা উসমানি 3 দিন রাখছি। 3 দিন এখানে রাখার পরে হয়েছে আপনার বাচ্চা আইসিউর উপযুক্ত, আইসিউতে নিয়ে ভর্তি করেন। 8 ঘন্টা তোমার ইয়ত রাখিয়া, এই রিক্সে রাখিয়া, আইসিউ খালি না পাইলে তো আর ঢুকাইতে পারি না। পরে 3 দিন রাখার পরে ছেলেটা মারা গেছে। ছেলেকে কবরে রেখেই মেয়েকে নিয়ে ছুটতে হয়েছে চিকিৎসকের কাছে। তারপর প্রথমে হাসপাতালের সাধারণ ওয়ার্ড, আর এখন নুসাইফা জীবন বাঁচাতে লড়ছে আইসিইউতে। মেয়েটা বেঁচে থাকুক, এটাই তার একমাত্র চাওয়া। বৃহস্পতিবারে বিকেলে আইসি, আইয়া এই ওয়ার্ডের আসছে, আইসিউ খালি হয়েছে, রাত্রে 1টার সময় ঢুকাইছে। অবস্থা খারাপ, কমে তে আবার জায়গা বাড়ি যায়। জ্বর নিয়ন্ত্রণে আইছে না, মুখে খাবার খাইতে পারে না বাচ্চা। টাকা পয়সা তো যাইতেই আছে, ওগুলা তো রেনভিন কইরে আনেরাম, এটা বহু খরচ হলো। সিলেটে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে 55 শিশু, যাদের বেশিরভাগের বয়স 1 বছরের কম। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। হামের প্রকোপের বিষয়টি ইউনিসেফ, আওয়ামী লীগ সরকার ও কেয়ারটেকার সরকারকে 7 বার রিমাইন্ড দেওয়ার পরও তারা টিকা নেয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি অভিযোগ করেন তারা প্রাইভেটে কিনতে চেয়েছিল টাকা হাতানোর জন্য। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জন 122 পৌঁছেছে। প্রথম ধাপে যে 18টি উপজেলায় টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল, সেখানে সংক্রমণের হার প্রায় 0 কোটায় নেমে এসেছে বলেও জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এবং গত কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার, আপনারা ইউনিসেফের স্টেটমেন্টগুলি শুনেছেন যে তাদেরকে 7 বার রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও আওয়ামী লীগ এবং কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো ভ্যাকসিন নেয় নাই প্রাইভেট কেনার জন্য, পয়সা খাওয়ার জন্য। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকটা দিন, এরই মধ্যে জমজমাট পশুর হাটগুলো। আমরা সেই খবরই জানবো সহকর্মীদের কাছ থেকে। রাজশাহী থেকে কোরবানির পশুর হাটের খবর জানাবেন সহকর্মী তারেক মাহমুদ, তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। তারেক, হাটে পশু বেচা কেনার কি অবস্থা দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? ছোঁয়া বেচা কেনা একদমই জমজমাট। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে কিন্তু মুখরিত রাজশাহীর কাটাখালী হাটে আমি যতটুকু দেখতে পাচ্ছি, বিকেল 3টার পরে আসলে যে ক্রেতা বিক্রেতারা কিন্তু দরদাম শুরু করেছেন এবং এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি যে ক্রেতার সংখ্যা অনেক, তবে পশুর সংখ্যা কিন্তু অনেকটা কমেছে এবং হাটে আজকে 30 থেকে 34 হাজার টাকা মনে গরু কিন্তু বিক্রি হচ্ছে। প্রথমত ক্রেতারা যখন আসেন সেক্ষেত্রে তারা গরুকে টার্গেট করেন ছোট বড় মাঝারি কত মনের গরু, তারপরে সেটা মন হিসেব করা হয়। যেমন বড় গরুগুলো 30 থেকে 32 হাজার টাকা মনে বিক্রি হচ্ছে এবং ছোট সাইজের যে গরুগুলো সেগুলো 32 থেকে 34 হাজার টাকা মনে কিন্তু বিক্রি হচ্ছে। এবং এই কোরবানিকে সামনে রেখে আমি যতটুকু দেখতে পাচ্ছি রাজশাহীর হাটগুলো গত কয়েকদিন থেকে কিন্তু একদমই জমে উঠেছে এবং শেষ মুহূর্তে কিন্তু একদমই জমজমাট। আজকে রাজশাহীতে 3টি হাট রয়েছে, তাহিরপুর হাট, কাটাখালী হাট এবং মুন্ডুমালা হাট। এই হাটগুলোতে কিন্তু ক্রেতা বিক্রেতাদের যে ভিড় সেটি দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে 2 থেকে 3 মনের যে ছোট গরু সেগুলি বিক্রি হচ্ছে 80,000 থেকে 1 লাখ, মাঝারি 3 থেকে 4 মনের গরু বিক্রি হচ্ছে 1,10,000 থেকে 1,40,000 টাকা এবং বড় 4 থেকে 6 মনের গরু বিক্রি হচ্ছে 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকার মধ্যে। শেষ মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রেতা বিক্রেতাদের যে হাটডাক সেটি কিন্তু শুরু হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু বেচাকেনা চলবে এবং এখন পর্যন্ত রাজশাহীর কাটাখালী হাটে আমি যতটুকু দেখতে পাচ্ছি গরুর থেকে কিন্তু ক্রেতার সংখ্যা অনেক বেশি, দামও কিছুটা চওড়া। ছোঁয়া। তাই ধন্যবাদ। রাজশাহীর খবর জানছিলাম আপনার মাধ্যমে। এবার একটু খুলনায় যেতে চাই, কোরবানির পশু বেচা কেনার খবর জানবো। সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত আছেন। প্রবীর, খুলনার হাটের কি অবস্থা, বেচা বিক্রি কেমন দেখছেন? আপনাকে বলি, স্থায়ী এবং অস্থায়ী হাট মিলে খুলনায় 30টির মতো পশুর হাট রয়েছে, যে হাটগুলো প্রায় শেষ হয়েছে। অর্থাৎ 1-2টি হাট বাদে কোরবানির আগে আর কোনো হাট পাওয়া যাবে না। সে কারণেই প্রতিবারের ন্যায় শেষ হাটটি বসে নগরীর জুরাগেট, যেটি খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে একদম
ঈদের সকাল পর্যন্ত এই হাটটি থাকে, যেখান থেকে পশু কেনা এবং বেচা দুটোই হয়। এবং সেই হাটটি এক সপ্তাহের জন্য গত 3 দিন পার হয়েছে, তবে এখনও ভালো জমেনি। ক্রেতারা যারা আসছে তারা ঘুরে ঘুরে দেখছে এবং দেখে শুনে যাচ্ছে, আবার পরের দিন আসছে, এমন ক্রেতাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তবে পশুর কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত পশু রয়েছে, গরু, ছাগল, ভেড়া সব কিছুই পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এবং এ পর্যন্ত এই হাট থেকে 157টি পশু বিক্রি হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং ঈদের যেহেতু চাঁদ রাত পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত এটি চলবে, সে কারণেই আগামী দিনগুলোতে বেচা বিক্রি ভালো হবে বলে যারা আয়োজন করেছে তারা আমাদেরকে জানিয়েছে। প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে। একই ধান খেতে 2 ধরনের গাছ, কোনোটি কাঁচা কোনোটি পাকা, অথচ ধানের বীজ সরবরাহ করেছিল সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। দেশের বিভিন্ন প্রান্তে এই ধান বীজে ক্ষতিগ্রস্ত হাজারো কৃষক। অভিযোগে চুয়াডাঙ্গা বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকেই ঘটেছে বীজ মিশ্রণের ঘটনা। অদ্ভুত এই কাণ্ডে জড়িত 6 কর্মকর্তাকে এরই মধ্যে বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগনামা দাখিল করা হয়েছে। গত নভেম্বরে দেশের বিভিন্ন অঞ্চলে ধানের বীজ সরবরাহ করে বিএডিসি। যেসব বীজ প্রক্রিয়াজাতকরণ হয় চুয়াডাঙ্গা কেন্দ্রে, সে সময় অন্তত 100 টন বীজ সরবরাহ করে প্রতিষ্ঠানটি। বিপত্তি দেখা দেয় ধান গজানোর পর। একই ক্ষেতে কোনো ধানের গাছ পেকে গেছে, কোনোটি কাঁচা, কোনোটির আবার শিশি বের হয়নি। দেশের অন্য জেলায় সরবরাহকৃত বীজেরও একই দশা। এর মধ্যে হাওড় অঞ্চল, ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চলের ক্ষতির পরিমাণ সীমাহীন। বীজ যেটা দেওয়া হয়েছিল মিশ্রণের ফলে অর্ধেক ধান আসছে, অঙ্কুরিত হয়েছে, অর্ধেক হয় নাই। তো কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধানের বীজের আমার যেই 2 নম্বরই করছে এরা, এই ধানগুলা কতগুলা বাইরে হয়েছে আর কতগুলা বাইরে হয় নাই। এই যে ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, ক্ষতিগ্রস্ত দায় পূরণ কে নিবে? যে ডিলাররা যে সরকারি আশ্রয় নিল, ফাঁকিবাজির আসছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলবো, কৃষি বিভাগকে বলবো তদন্ত করে সেটা বের করার জন্য। ঘটনার সূত্র চুয়াডাঙ্গা বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে। একই প্যাকেটে ব্রি 88 ও ব্রি 92 জাতের বীজ মিশ্রণের কারণেই এমন ঘটনা। দুটি জাতের বীজের জীবনকাল ও বৈশিষ্ট্য ভিন্ন হওয়ায় ক্ষতির মুখে চাষিরা। দায় বিএডিসি বলতে পারবে, দায় এড়াইতে পারে না। কারণ একটা ভিত্তি বীজ না, যে কোনো বীজ যেটা গাছের গাছ উৎপাদন তৈরির ক্ষেত্রে, বিশেষ করে বীজের ক্ষেত্রে বা ফসলের ক্ষেত্রে, এটা আসলে বীজই হলো মূল। অদ্ভুত এ কাণ্ডে তোলপাড় বিএডিসিতে। এরই মধ্যে ঘটনার জন্য দায়ী 5 কর্মকর্তাকে 1 নোটিশে বদলি করা হয়েছে। তার আগেই বদলি হন যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম। 6 কর্মকর্তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়া। চলছে কারণ অনুসন্ধান। যেহেতু এসপিসি থেকে বীজ প্রক্রিয়াজাতকরণ থেকে বীজটা গেছে, দায়ভার কিন্তু এসপিসির ঘাড়ি পড়ে। কারণ আমি কেন বা আমার লোকজন কেন এটা সঠিকভাবে যাচাই করে এটা নিল না। তদন্ত হচ্ছে এবং যারা যারা ওইখানে কর্মরত ছিলেন তাদের সবাইকে বদলি করছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগনামা হয়েছে অলরেডি। একটা তদন্ত হয়েছে, আরো যেগুলো তদন্ত চলছে। প্রতি মৌসুমে চুয়াডাঙ্গা বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে গড়ে 10,000 টন ধান বীজ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। বিএডিসিতে বীজ কাণ্ডের ঘটনা এবারই নতুন নয়। কৃষকদের মধ্যে ভেজাল এবং নিম্নমানের বীজ সরবরাহ এবং দামে নয়ছয়ের অভিযোগ বেশ পুরনো। এবারও কৃষকরা অভিযোগ করছেন এসব ঘটনার পিছনে থাকে গুটি কয়েক অসাধু কর্মকর্তা, ব্যবসায়ী এবং ঠিকাদার। ফলে তাদেরকে চিহ্নিত করার সময় এসেছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। ময়মনসিংহের ত্রিশাল শুধু জাতীয় কবির স্মৃতি বিজড়িত স্থান নয়, এটি তার সৃষ্টিশীলতার গুরুত্বপূর্ণ ভিত্তি। এখানকার গ্রামীণ প্রকৃতি, দরিরামপুর স্কুলের দিনগুলো, সাধারণ মানুষের জীবন সংগ্রাম, লোকজ সংস্কৃতি এবং নামাপাড়ার শুকনি বিল ও বটগাছ সবকিছুই কিশোর কাজী নজরুল ইসলামের মননে ফেলেছিল গভীর ছাপ। অগ্নিগিরি, পুতুলের বিয়ে সহ নানা লেখায় রয়েছে উল্লেখ। নজরুল গবেষকরা বলছেন, কবির জীবনে ত্রিশাল পর্ব তার সাহিত্যিক সত্তা, বিদ্রোহী মনোভাব এবং মানবিক চেতনার ভিত্তি নির্মাণের এক অনন্য সময়। হোসাইন শাহিদের প্রতিবেদন, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। ত্রিশালে কাজী রফিজুল্লাহ দারোগা বাড়ির নজরুল স্মৃতিকেন্দ্র। এখানেই কাজ করেন ঝাড়ুদার দুলাল মিয়া। প্রতিদিন স্মৃতিকেন্দ্র পরিষ্কার করতে করতে তিনি যেন নজরুলের জীবন ও সৃষ্টির সঙ্গেও এক ধরনের নীরব সম্পর্ক গড়ে তুলেছেন। ডিউটি করি যে ওই সময় আর কি ছাত্ররা যা শিক্ষা দেয় যে 1 বিন্দে 2টি কুসুম, হিন্দু মুসলমান, কারোরে নেই শ্মশানে,
কারণে গুরুস্থানে গানটা খুব আমার প্রিয় এবং খুব কষ্ট লাগে। সাধারণ মানুষের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে পড়ার এ যেন সরল উদাহরণ। কৈশোরে এই ত্রিশালের গ্রামের প্রকৃতি, সাধারণ মানুষের জীবন সংগ্রাম, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা নজরুলের কবিতা, গান, গল্প ও উপন্যাসে গভীর প্রভাব ফেলেছিল। ত্রিশাল শুধু কবির জীবনের একটি অধ্যায় নয়, এটি তার সৃষ্টিশীলতার এক গুরুত্বপূর্ণ উৎস। আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গের একটি রুক্ষ প্রকৃতির এলাকা, কিন্তু তার সাহিত্যকর্মে বেশিরভাগই কিন্তু আমরা দেখি এক শ্যামল বাংলার প্রকৃতি। এটি তিনি ত্রিশাল থেকে গ্রহণ করতে পেরেছিলেন। গল্প ও উপন্যাসে নজরুল মানুষের দুঃখ, প্রেম, বৈষম্য ও সামাজিক বাস্তবতাকে তুলে ধরেছেন। অগ্নিগিরি, মৃত্যু ক্ষুধা, রিক্তের বেদন, ব্যথার দান কিংবা বাঁধন হারায় যে মানবিক বেদনা ও সামাজিক চিত্র দেখা যায়, তার সঙ্গে কৈশোরের ত্রিশালের অভিজ্ঞতার যোগসূত্র খুঁজে পান নজরুল বিশেষজ্ঞরা। তিনি এই জায়গা থেকে সাহিত্য উপাদানটা সংগ্রহ করেছেন মননে, এবং সেটা পরবর্তী সময়ে তিনি প্রতিফলন ঘটিয়েছেন তার সাহিত্যে, তার ছোট গল্পে, তার সঙ্গীতে, তার ছড়ায়। এখানকার লোকজ সংস্কৃতির কাছাকাছি আসা আঞ্চলিক ভাষা, দরিরামপুর হাই স্কুল, লজিং মাস্টারের জীবন সংগ্রাম। গবেষকদের মতে এসবই নজরুলের চেতনা বিকাশের যেন এক ইতিহাসের পাতা। তার পড়ালেখার সাথে সাংস্কৃতিক একটা চর্চা, এটা তিনি সেই আমাদের পশ্চিমবঙ্গে যেরকম পেয়েছিলেন, এই দরিরামপুরে এসে ঠিক তেমনটাই পেয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে তিনি পরিবেশটা পেয়েছেন আরও চমৎকার, আরও শ্যামল। নামাপাড়ায় শুকনি বিলের পারে বটগাছের ছায়ায় বাঁশি বাজাতেন নজরুল। তার সৃষ্টিশীলতার এক গুরুত্বপূর্ণ উৎস এটি। এ কারণে এখানেই স্থাপিত হয় নজরুল বিশ্ববিদ্যালয়। তবে সেই নজরুল বট বৃক্ষ এখন অবহেলিত, ক্যাম্পাসের পিছনে পড়ে আছে অনাদরে, অবহেলায়। এটি হচ্ছে শুকনি বিল। না, বিভ্রান্ত হবেন না, এটি বিলই ছিল। তবে নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিলটি ভরাট করে তৈরি করেছে উঁচু উঁচু দালান, নানা স্থাপনা। কবি লিখেছিলেন, চাঁদের কে চায় জোছনা সবাই যাচে। অভিমান নিয়ে লেখা কবির এই লাইন এখনো বাস্তব। বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ত্রিশাল শুধু জাতীয় কবি নজরুলের অতীত নয়, এটি তার সৃষ্টিশীলতার ভিত্তি এবং বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। এ সম্পদ রক্ষা করার দায়িত্ব সরকারের, বলছেন নজরুল গবেষকরা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।